দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি পলি আক্তার। অপরাধীদের গোপন আস্তানা উপড়ে ফেলার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না হলেও উন্নতি প্রয়োজন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রাতারাতি আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশৃঙ্খল বাহিনী শৃঙ্খল হতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি। সকালে ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। পরে যৌথ সভা শেষে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়। রুদ্র রফিকের রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির দোয়া মাহফিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা। বিশ্বনবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, যৌক্তিক সময়ের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরে 4 হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক নানা ঘটনায় অপরাধীরা ছাড় পায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্রমেই গতিশীল হচ্ছে পুলিশ বাহিনী। যে বিশৃঙ্খল পরিস্থিতিতে 24-এর ছাত্রগণ অভ্যুত্থান পরবর্তীতে যে বাংলাদেশ আমরা পেয়েছি, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই বিএনপির লক্ষ্য। কোথায় কিভাবে এরা গড়ে উঠেছে, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। মানুষ একটু খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। এখন যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। পরে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের যৌথ সভা। সভা শেষে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে নেয়া সিদ্ধান্ত তুলে ধরেন ভারপ্রাপ্ত মহাসচিব। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। 1 সেপ্টেম্বর সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি আরও জানান, নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে খুব দ্রুতই দলের জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে। অতি সত্বর কাউন্সিল হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছে মিলাদ, দোয়া ও আলোচনা সভা। বিভিন্ন সংগঠনের উদ্যোগে বের করা হয়েছে জশ্নে জুলুস ও বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ও মানবতার বাণী তুলে ধরা হয় এবং তার দেখানো পথে চলার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। এদিকে দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সেখানে আসতে শুরু করেন। সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে বেলা 11টার পর জশ্নে জুলুস শোভাযাত্রা বের হয়। দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে দিয়ে ঘুরে আবারও সোহরাওয়ার্দী উদ্যানে এসে জুলুসটি শেষ হয়। আল্লাহ রাসূল যেহেতু আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই জন্য আমরা শুকরিয়া আদায় করতেছি। সকল ঈদের সেরা ঈদে মিলাদুন্নবী শান্তি, সৌম্য, সৌহার্দ্য বিনিময় করতে চাইতেছে। কোনো প্রতিহিংসা আমার নবীজি আনেন নাই। পরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয় এই সমাবেশে। সহমর্মিতা, সম্প্রীতি, এগুলো হচ্ছে ইসলামের মূল। এগুলা যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদে ধারণ করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর থেকে হানাহানি, মারামারি, যুদ্ধ বন্ধ হবে না। আল হাবিব আল আউয়াল আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি
এদিকে বিকেলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর আরামবাগের দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হয় আশেক রসুল সম্মেলন ও বর্ণাঢ্য আনন্দ র্যালি। এর আগে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পবিত্র এই দিনটিকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ওয়ালি সিদ্দিকী, RTV, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন ভিসা ইস্যুতে আবারও কঠোর অবস্থান ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে ভিসা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিতের পাশাপাশি চলছে কনসুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ। তবে অভিবাসন বিরোধী কঠোর নীতির কারণে বৈধ অভিবাসনও কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ও এর প্রভাব নিয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে এবার আগ্রাসী পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে বলে জানায় দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র। এটির সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনার কথাও বলেন তিনি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের অজুহাতে যুক্তরাষ্ট্র জুড়ে কঠোর অভিযান চলছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় ভিন্ন রাজনৈতিক মতামত কিংবা ইসরায়েলের গাজায় হামলার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার মতো বিভিন্ন কারণে মার্কিন ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হচ্ছে। যদিও অভিবাসন বিরোধী অভিযানে কিছু আইনি বাধার মুখোমুখি হতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন বিচারক প্রশাসনের এমন একটি নীতি বাতিল করেছেন যার অধীন বাংলাদেশ সহ ৭৫টি দেশের আবেদনকারীদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করা হয়েছিল। এদিকে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, এই অভিযান বৈষম্যমূলক এবং মত প্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনের প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করছে। ২০২৪ সালের নির্বাচনের প্রচারে অবৈধ অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর বৈধ প্রশাসনকেও কঠিন করে তুলেছে তার প্রশাসন। ইমরুল হাসান, RTV। নেপালে ভয়াবহ বন্যায় কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। বন্যায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত 384 পর্যটক। তাদের মধ্যে 93 জন নেপালের নাগরিক এবং 291 জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড। পর্যটকদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের নাগরিকরা রয়েছেন। বুধবার ভোরে ভয়াবহ বন্যা শুরুর পর হতাহতের এই সংবাদ জানিয়েছে সংবাদ মাধ্যম BBC। এছাড়া ভেসে গেছে বেশ কয়েকটি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। এই অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন। পাকিস্তানের একটি হাসপাতালের শিশু গাইনি ওয়ার্ডে অগ্নিকাণ্ডে অন্তত 15 নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এর গাইনি ওয়ার্ডে এসি কম্প্রেসার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজ। দুর্ঘটনার সময় নার্সারিতে থাকা 16 নবজাতকের মধ্যে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে উদ্ধার কার্যক্রম ও অগ্নি নির্বাপন শেষে কুলিং অপারেশন পরিচালনা করছেন দমকল কর্মীরা। এ ঘটনায় দেশটিতে শিশু চিকিৎসা ব্যবস্থা ও হাসপাতালটির সার্বিক নিরাপত্তায় চরম অবহেলা প্রকাশ পেয়েছে। খেলার খবর। বিপুল অর্থ খরচ করে ব্রাজিলকে ঢাকায় এনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলানোর সামর্থ্য বাফুফের নেই। নিরপেক্ষ ভেন্যু হিসেবে অন্য কোনো শক্তিশালী দলের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে সেলেসাওরা ম্যাচ খেললে তা হবে ইতিবাচক। বাংলাদেশ চায় ওই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে বিশ্ব ফুটবলে আরও পরিচিত হোক জাতীয় স্টেডিয়াম। সেই সঙ্গে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্রাজিল অন্য কোনো দলের বিপক্ষে খেললে আর্থিকভাবেও লাভবান হবে বাফুফে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
3 অক্টোবর সল্ট লেকে ভারতের বিপক্ষে সেলেসাউদের ম্যাচকে সামনে রেখে অনুশীলন ভেন্যু হিসেবে ঢাকায় 2টি গ্রাউন্ড পরিদর্শন করে গেছেন ব্রাজিল ফুটবলের 5 সদস্য। এরপরে খবর রটে 6 অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের ভবিষ্যৎ বাস্তবতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফেও চাইছে ভিন্ন কিছু। আর্থিক দিক বিবেচনায় খরচ করতে নারাজ ফেডারেশন চাইছে ঢাকা হোক ব্রাজিলের নিরপেক্ষ ভেন্যু। যদি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্রাজিল অন্য কোনো দলকে নিয়ে খেলে তাহলে আমাদের দেশের মানুষ ব্রাজিল টিমকে কাছের থেকে দেখতে পেল এবং ফেডারেশনের আমাদেরও কিছু ইনকাম হবে। আমাদের তো এই সামর্থ্য নাই যে আমরা এত টাকা দিয়ে ব্রাজিলকে নিয়ে খেলাতে পারবো। উইলিংলি তারা খেলতে আসে, আমাদেরকে বলে যে উইলিংলি খেলতে আসে বা নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলে যায়, আমরা সাদরে গ্রহণ করব। আসিয়ান কাপের ক্যাম্প শুরু বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায়। টুর্নামেন্ট শুরুর আগে অন্তত 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। যাওয়ার আগে আমরা চেষ্টা করব একটা দুটো ভালো ম্যাচ খেলার জন্য। কোথায় খেলা যায়, কি করা যায়, ওটা এখন পরিষ্কার কিছু না। আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং আছে, মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব এবং কোচের সাথে কথা বলার পর, প্র্যাকটিস শুরু করার পর কোচের মনোভাবটা নিয়ে আমরা চেষ্টা করব। আমরাও চাইব একটা দুটো ম্যাচ খেলে যায়। ফুটবলের এমন চাকচিক্যের আড়ালে আছে নির্মম বাস্তবতা। এখনো নিষেধাজ্ঞা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বসুন্ধরা কিংস। আবাহনীও নামেনি মাঠের অনুশীলনে। ক্লাবগুলোর সাথে বসবে, ক্লাবগুলোর সাথে বসার পর হয়তো আরও কিছু ভালো ফল হবে। 17 সেপ্টেম্বর লিগ শুরুর কথা থাকলেও জাতীয় দলের ক্যাম্প চলমান থাকায় লিগের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই ম্যাচটা কোন আদালতে হবে? মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।